হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে একটু বিকেল বিকেল বেরিয়েছি এইখানকার স্লোভাকিয়ার মধ্যে একটা ঐতিহাসিক শহর ভ্রমণের উদ্দেশ্যে। আমি আজকে বেরিয়েছি আমার এখানে স্লোভাকিয়া থাকায় যে সুপারভাইজার আছে সেই সুপারভাইজারের সঙ্গে। তাত্রান্সকা লোমনিকা শহর থেকে আমরা এখন পৌঁছে গেছি কেজমারক নামের একটি ছোট শহরে। সেখান থেকে আসতে আমাদের প্রায় লাগলো ওই আধ ঘন্টা মতো সময়। এইখানে দেখুন চলে এসেছি আমরা একদম ক্যাসেলের সামনে। এই শহরে যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেই সবগুলো দেখার জন্যই কিন্তু আমরা চলে এসেছি। এইটা হচ্ছে এখন ক্যাসেলের সামনে যে এন্ট্রান্স পয়েন্ট সেটা। তো আমরা ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়েই বেশ খানিকটা কিন্তু অবাকই হয়েছিলাম আমরা, কারণ আজকে ছুটির দিন বলে এখানে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে। ক্যাসেল থেকে আমাদের দুজনের জন্য দুটো টিকিট আমরা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে আরও যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত দেখার উদ্দেশ্যে। যেহেতু আমাদের এন্ট্রান্স পয়েন্টটা ছিল মানে একটু পরের দিকে, তাই ভাবলাম আগে গিয়ে এখানে সামনেই একটা চার্চ আছে সেই চার্চটা দেখে আসি। তাই এখন চলে এসেছি এই চার্চের সামনে। বহু পুরনো এবং ঐতিহাসিক এই চার্চটি, যে সংলগ্ন একটা বেল টাওয়ারও আছে। সেই বেল টাওয়ারের উপরে উঠলে আপনি কিন্তু পুরো শহরের ভিউটা দেখতে পাবেন। এইটা হচ্ছে সেই বেল টাওয়ারটা। তা বেল টাওয়ারটা বন্ধ থাকার কারণে আমরা আবারও চলে এসেছি একদম এখানে ক্যাসেলের মধ্যে এন্ট্রান্স পয়েন্টের সামনে। ঢোকার মুখে রয়েছে কিন্তু এরকম একটা ম্যাপ, যেখানে তখনকার দিনে যে যে শহরগুলো ছিল সেই সমস্ত শহরগুলো দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে এই ম্যাপটা। এইবারে চলুন ভেতরের দিকে এগিয়ে পড়ি। শুরুতেই কিন্তু রয়েছে ফার্স্ট ফ্লোর, ওপরের দিকে উঠে পড়লাম। আর এইখানে পুরো ক্যাসেলের কিন্তু একটা মিনিয়েচার যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কত সাল থেকে কত সাল অবধি এই ক্যাসেলটা কাদের অধীনে ছিল তারই একটা লিস্ট। আমাদের এই ট্যুরটা কিন্তু গাইডেড ট্যুর ছিল, যার টিকিট কিন্তু লেগেছিল আমাদের 8 ইউরো পার পারসন। চলে এলাম কিন্তু আমরা 2 নাম্বার রুমে। আর এই রুমটা কিন্তু তখনকার দিনে যে টাউন হল কীরকমভাবে তৈরি হয়েছিল তারই একটা ছোট্ট রেপ্লিকা মতন তৈরি করা হয়েছে এখানে। আর তাতে কিন্তু রয়েছে দেওয়াল জুড়ে বিভিন্ন রাজারা যে সময়ে তাদের রাজত্ব চালিয়েছিলেন এই ক্যাসেলের মধ্যে তাদের কিন্তু ছবি রয়েছে। তাছাড়াও শহরের কোন কাজটা কোন সময় কিভাবে হতো তারও কিন্তু এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে। এই ক্যাসেলটা তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে কিন্তু এই টাউনটাকে অন্য বাইরের যে শত্রু আছে তাদের কাছ থেকে কিন্তু এই কেজমার্ক শহরটাকে রক্ষা করার উদ্দেশ্যে। তো এই রক্ষা করার উদ্দেশ্যে ক্যাসেলটাকে এখানকার যে রাজারা রাজত্ব করছিলেন তারা কিন্তু প্রায় 250 বছর ধরে যুদ্ধ করে চলেছিলেন শত্রুদের সাথে, যেটা কিন্তু ইউরোপের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এরপরে কিন্তু চলে এসেছি আমরা আরও একটা রুমে, যেটা কিন্তু সাজানো রয়েছে এখানে তখনকার দিনে তারা যে সমস্ত অস্ত্রশস্ত্র ইউজ করতো যুদ্ধের জন্য সেই সমস্ত কিন্তু ডিসপ্লে দিয়ে তৈরি হয়েছে এই রুমটা। তবে এই রুমের মধ্যে অনেক ধরনের আপনারা বর্ম দেখতে পারবেন। তার মধ্যে থেকে সবথেকে বেশি উল্লেখযোগ্য যেটা হলো সেটা হলো 17th সেঞ্চুরির এখানের একটা বর্ম আছে, যেটা হচ্ছে পুলিশদের থেকে এসেছিল এইখানে। এছাড়াও কিন্তু রয়েছে এখানের যে ছোট্ট একটা জানলা, সেই জানলা থেকে ওপরের একটা সুন্দর ভিউ। এরপরে আমরা বেরিয়ে পড়েছি এইখান থেকে বাইরে বেরোলেই আপনি পুরো কোর্টইয়ার্ডটা বাইরে থেকে দেখতে পাবেন। এই যে নিচটা এখানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল একটু আগেই, আর আমরা চলে এসেছি একদম ওপরতলা থেকে কিন্তু পুরো ক্যাসেলের ভিউটা এখানে দেখা যাচ্ছে। তো চলুন এবার আমরা এরপরে যে নেক্সট রুমটা আছে সেই রুমের দিকে এগোবো। এই রুমটার নাম হচ্ছে কিন্তু শুটিং ইউনিয়ন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের বোর্ড রয়েছে। তবে এই শুটিংটা প্র্যাকটিস করার একটা নিয়ম হচ্ছে যে আপনাকে 500 মিটার দূর থেকে কিন্তু আপনাকে এই শ্যুটটা শুরু করতে হবে। তাতে আপনি যত ভালো টার্গেট করতে পারবেন, আপনার টার্গেট একদম যদি ঠিকঠাক হয় তাহলে আপনার নাম কিন্তু বিজয়ী হিসেবে সেই শ্যুটারের ওপরে এখানে লেখা থাকবে সেই বোর্ডটিতে। একটু খেয়াল করলে দেখবেন ওই বোর্ডের মধ্যে কিন্তু নামগুলো লেখা আছে। যারা যারা যেইখানে টার্গেট সিলেকশন করেছে সেইগুলোর নাম কিন্তু বোর্ডে লেখা আছে। আর এই যে যারা বিজয়ী হয়েছিলেন তাদের প্রাইজ রয়েছে এই আলমারির মধ্যে। চলে এসেছি আমরা একটা ফ্যামিলি ট্রির সামনে। এই ফ্যামিলি ট্রিটা হলো জানেন তো রাজা তোকলির ফ্যামিলি ট্রি। মানে এইখানে ওনারা প্রায় 4 পুরুষ ধরে এই রাজত্বকালটা চালিয়ে গিয়েছিলেন এই ক্যাসেলের মধ্যে। ওনাদের সময়ে বেশ কিছু অ্যাট্রাকটিভ জিনিসপত্র হয়েছিল, তার মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য হয়েছে এই ধরনের পেন্টিংগুলো দেওয়ালের মধ্যে। আর তাছাড়া এখানে রয়েছে রাজার একটা রেপ্লিকা।
আগের রুম থেকে বেরিয়ে চলে এসেছি আমরা অন্য আরেকটা রুমে। এই রুমটা হলো একটা ফার্মাসি স্টোর। তখনকার দিনে ওনারা যে সমস্ত ওষুধপত্র ব্যবহার করতেন আর কিভাবে তাদের ফার্মাসি স্টোরটাকে সাজিয়েছিলেন সেই সমস্ত কিছু দিয়েই কিন্তু তৈরি হয়েছে এই রুমটা। এখানে কিন্তু দেখুন প্রতিটা ওষুধের বোতলের গায়ে কিন্তু ওষুধের নামও লেখা আছে। আর সব থেকে উল্লেখযোগ্য হলো মাঝখানের এই ডোরটা, এইটা হচ্ছে একটা গুপ্ত দরজা। আর এই গুপ্ত দরজার ভেতরে কিন্তু রয়েছে সমস্ত বিশেষ শিশিগুলো, যাতে বাইরে থেকে লোকজন বুঝতে না পারে। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি একজন অধ্যাপক ভৈতভ আলেকজান্ডারের রুমে। তখনকার দিনে তিনি কিন্তু প্রথম স্লোভাকিয়াতে রেডিওলজি আবিষ্কার করেছিলেন। তার সমস্ত রিসার্চ ওয়ার্ক বা তিনি যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেছিলেন তার রিসার্চের কাজে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু তৈরি হয়েছে এই রুমটা। সব থেকে উল্লেখযোগ্য সেগুলোর মধ্যে থেকে কিন্তু হচ্ছে তিনি প্রথম এক্স রে আবিষ্কার করেছিলেন। প্রথম দিকে তিনি প্রথমে ছোট ছোট গাছ নিয়ে এক্স রে করতেন, পরে কিন্তু সেইগুলো ট্রান্সফার হয়েছিল মানুষের হিউম্যান বডি ও এক্স রে কীভাবে করা যায় সেই সব দিয়ে। এখন কিন্তু আমরা যে জায়গাটায় পৌঁছাবো সেইটা হচ্ছে ক্যাসেলের টাওয়ার। একদম ক্যাসেলের টাওয়ার থেকে এই যে সুন্দর ঐতিহাসিক শহর কেসমার্ক এর পুরো ভিউটা আছে। আর তাছাড়াও এখান থেকে কিন্তু দেখা যাবে হাইতাত্রা পাহাড়ের মানে হাইতাত্রা মাউন্টেনের পুরো ভিউটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। এই ক্যাসেলের উপরে এই টাওয়ারটা কিন্তু আপনারা পুরো 360 ডিগ্রির একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এটা কিন্তু অসাধারণ সুন্দর অপূর্ব একটা দৃশ্য। 7-8 জনের একটা ছোট্ট গ্রুপ মিলে কিন্তু আমরা এই ট্যুরটা করছিলাম। এখন আমাদের নিচে যাওয়ার পালা। চলে এসেছি আমাদের পরবর্তী রুমে। পুরনো দিনে এর ক্যাসেলের থেকে এখন নতুন দিনে ক্যাসেলে যেসব রেনোভেট করে নতুন করে যেভাবে তৈরি করা হয়েছে তারই রেপ্লিকা রয়েছে এই রুমের প্রথমের দিকে। 19th এবং 20th সেঞ্চুরির দিকে এই পুরো কেজমার্ক শহরের যেরকম রূপ ছিল সেই সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে এই রুমের মধ্যে। তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু রয়েছে এইখানে আর্টের ওপর বেস করে। এইখানে কিন্তু দেখুন আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের আর্টের ডিজাইন করা। এছাড়াও এই যে ছোট ছোট রেপ্লিকাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু বাইরে থেকে আনানো হয়েছিল এখানে। পরবর্তী রুমে আমরা চলে এসেছি। এইটা হচ্ছে একটা গ্যালারি। এটা হচ্ছে গ্যালারির একটা ছোট্ট মিনিয়েচার। কিভাবে তখনকার দিনের গ্যালারিগুলো তৈরি করা হয়েছিল সেই সমস্ত কিছু দিয়েই কিন্তু তৈরি এই রুমটা। তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফার্নিচার। এর মধ্যে কিন্তু রয়েছে গান বাজনার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। তাছাড়াও তখনকার দিনের যেসব ডাইনিং টেবিল ছিল আর এছাড়াও রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সোফা এবং আয়না। এই সমস্ত দিয়েই তৈরি এই রুমটা। গ্যালারি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কেজমার্কের মধ্যে যে চ্যাপেল ছিল সেই চ্যাপেলের একটা রুমে। চ্যাপেল থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন এরকম একটা সুন্দর ম্যাপ দেওয়ালের গায়ে এঁকে রাখা হয়েছে, যেটা পুরো হাইতাত্রা মাউন্টেনটাকে কভার করে তৈরি করা হয়েছে এই শহরটা। এখন পরবর্তীকালে অনেক ছোট ছোট শহর এখানে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, কিন্তু শুরুর দিকে এই কেজমার্ক শহরটাই যখন ছিল তখন যে হাইতাত্রা মাউন্টেনের যে রূপটা ছিল সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই ম্যাপের মাধ্যমে। আর এই হাইতাত্রা পাহাড়ের মধ্যে হাইকিং করতে গিয়ে যে সমস্ত জিনিসপত্র ইউজ করা হয়েছিল সেইগুলো দিয়েই এই ডিসপ্লেতে তৈরি করা হয়েছে। এখন আমরা যে রুমটায় চলে এসেছি এই রুমটার বেশিরভাগ জিনিসপত্র কিন্তু তৈরি হয়েছে কাঠ দিয়ে। তখনকার দিনে ব্যবহৃত কাঠের তৈরি জিনিসপত্রের একটা ডিসপ্লে দিয়ে তৈরি করা হয়েছে এই রুমটি। কাঠের জিনিসপত্র ছাড়াও কিন্তু এই রুমটাতে রয়েছে কিছু লোহার জিনিসপত্র, এছাড়াও কিছু রত্ন দিয়ে তৈরি তাদের পুরনো যুগের রাজা রাজাদের আমলে ব্যবহৃত কিছু
জিনিসপত্র এখানে। যে জিনিসগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেইগুলোর কিন্তু একটা ছবি প্রত্যেকটার উপরে এখানে এঁকে দেওয়া হয়েছে। এছাড়াও দেখুন কত পুরনো এই সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে এই রুমটি। চলে এসেছি আমরা একদম শেষের রুমে। এই শেষের রুমটা কিন্তু তৈরি করা হয়েছে পাথরের উপর বিভিন্ন স্থাপত্যের যে কাজকর্ম আছে সেই সমস্ত ছোট ছোট রেপ্লিকা দিয়ে তৈরি করা হয়েছে এই রুমটি। আর এর সাথে সাথেই শেষ হলো কিন্তু আমাদের ক্যাসেলের গাইডেড ট্যুর। এখান থেকে আমরা বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে এখন আমরা যাব ইউনেস্কোর একটা এখানে কাঠের তৈরি চার্চ আছে সেইটার উদ্দেশ্যে। বাইরে যেহেতু একটু বেশি গরম পড়েছে তাই আমরা একটুখানি আইসক্রিম নিয়ে চলেছি সামনের দিকে এগিয়ে। যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কাঠের তৈরি একটা চার্চ, যার ভেতরটা কিন্তু পুরোটাই তৈরি হয়েছে কাঠ দিয়ে। এই চার্চটা বন্ধ থাকার কারণে আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। আর এই চার্চ থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগোলেই আপনারা দেখতে পাবেন এই শহরের মাঝখানে রয়েছে একটা টাউন হল, যেখানে কিন্তু সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওরগুলো হয়ে থাকে। তবে ক্যাসেল থেকে বেরিয়ে আমরা বেশ খানিকক্ষণ অবধি পায়ে হেঁটে গোটা শহরটা একবার কিন্তু ঘুরে নিলাম। ছোটো শহর তো, তাই ওই 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের শহরে যে সমস্ত ছোটো খাটো জিনিসপত্রগুলো ছিল সমস্ত কিছুই দেখা হয়ে গেছে। এবার আমরা কিন্তু আবারও ওখান থেকে ফিরে আসছি। ফিরে এসে এবার আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে একটা লেকের ধারে। চলে এসেছি আমরা একদম লেকের কাছে। এইখানে আমরা গাড়িটা রেখে এই লেকের সংলগ্ন কিন্তু একটা পার্ক আছে, সেই পার্কের মধ্যে এখানে ঢুকে পড়েছি। আর এই পার্কের মধ্যে এখন যে নদীটা দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে পোপরাত নদী। এই পোপরাত নদীটা কিন্তু বাল্টিক সির সাথে মিলিত হয়েছে। আর এই যে পার্কটা, এই পার্কের মধ্যে রয়েছে কিন্তু এখানে একটা ছোট্ট ক্যাসেল। তবে এই ক্যাসেলটার একটা বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য যখন যুদ্ধ হয়, যুদ্ধের সময় কিন্তু রাজারা যখন চলে যায় তখন সেই সমস্ত ক্যাসেলের মধ্যে যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো সব চুরি হয়ে যায়। কিন্তু এইটা একমাত্র ক্যাসেলটা যেটা কিন্তু যুদ্ধের সময় রাজা এইখানেই ছিল বলে এই ক্যাসেল থেকে কোনো জিনিস কিন্তু চুরি হয়নি। অর্থাৎ অরিজিনাল যে সমস্ত ক্যাসেলের জিনিসপত্রগুলো থাকে ক্যাসেলের মধ্যে, এই ক্যাসেলে কিন্তু সেই সমস্ত জিনিসপত্রগুলোই রয়ে গেছে। সেই জন্য কিন্তু এই ক্যাসেলটা ছোট হলেও এটা কিন্তু একটা বিখ্যাত ক্যাসেল। এখন কিন্তু এবার বাড়ি ফেরার পালা। ঝমঝম করে বৃষ্টি হয়েছে তাই কিন্তু আকাশে এইখানে দেখা যাচ্ছে রামধনু। তো চলুন বাড়ি চলে এসেছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।